ডেইলি টাইমসে বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আপনারা জানেন নির্বাচন হয়ে গেছে, নির্বাচন পরে সরকার গঠন করা হয়েছে, সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান। কিন্তু এখন একটি কথা শোনা যাচ্ছে যে কোনো সিদ্ধান্ত সরকার এবং দলের জনাব তারেক রহমানের উপরে নির্ভর করে, যেমনটি আগেও ছিল। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সব কথাই তার কথায় সব কিছু হতো। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোস্তফা ফিরোজ, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি সূচনায় বলেছি আপনি তো দীর্ঘদিন রাজনৈতিক বিট সহ বিভিন্ন বিট কাভার করেছেন। এই বিষয়টা কেমন দেখছেন যে এক ব্যক্তি নির্ভর একটি সরকার চালানো বা একটি দল চালানো? দেখেন, আমাদের দেশে বহুদিন থেকে দল এবং সরকার কাঠামোটা এভাবেই পরিচালিত হয়েছে। যিনি দলের প্রধান, তার হাতেই সব কিছু, পুরো দল, জেলা উপজেলায় কে নেতা হবে, কে সেক্রেটারি হবে, প্রেসিডেন্ট হবে, কমিটি করা সব কিছুই কিন্তু একদম শীর্ষ পর্যায় থেকে দলের প্রধান যে তিনি ঠিক করে দেন। যদিও নিয়ম না, নিয়ম হচ্ছে স্থানীয় পর্যায় থেকে নির্বাচন হইতে হইতে একদম কেন্দ্র পর্যায় পর্যন্ত। একদম ব্রিটেন বা আমেরিকায় যখন ওদের দলীয় নির্বাচন হয় মনে হবে যেন জাতীয় নির্বাচন, এত উৎসব মুখর হয় এবং এত প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। আমাদের এখানে তো ওইসবের বালাই নেই। নামকাওয়াস্তে কিছু সময় মাঝে মধ্যে নির্বাচন হয়, কিন্তু আসলে সেটা হয় না। তো এইটার কারণে দলের প্রধান যিনি হন, তিনি সেই দল যখন ক্ষমতায় আসে তখন সরকারের কাঠামোটাও ঠিক ওইরকমই হয়। সব নিয়োগ বদলির থেকে শুরু করে সব কিছুই তাই হয়। এটা দীর্ঘদিনের আমাদের একটা রাজনৈতিক সংকট বা সমস্যা, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। এই জন্য আমি বারবার বলছিলাম যে আমাদের যে ঐকমত্য কমিশনের এই যে ঢাউস ঢাউস সুপারিশ, আদর্শিক সুপারিশ, নিঃসন্দেহে এগুলি যদি আমরা ইউরোপ আমেরিকা বা পশ্চিমা মানের যদি আমরা তুলনা করি তার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো এই, যে দেশে নির্বাচন ঠিক মতন হয় না, যে দেশে গণতন্ত্র নাই, সেই প্রাথমিক ইউনিট তো দলগুলো গণতন্ত্রের, তো সেটাই যখন অসুস্থ, সেটাই যখন জরাজীর্ণ, সেখানেই যখন একটি স্বৈরতান্ত্রিক ধারা থাকে, তখন আপনি রাষ্ট্রীয় পর্যায়ে আদর্শিক কোনো জিনিসই আপনি বাস্তবায়ন করতে পারবেন না। তার প্রতিফলন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন নির্বাচনের পর যেখানে সমস্ত পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় সরকারের ইউনিটগুলো পরিচালনা করবে, কিন্তু আমরা কি দেখলাম 42 জন জেলা প্রশাসক। না, সেটি তো বিএনপি থেকে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি যখন আসবেন। না, আপনি আসবেন, এটা তো আপনি দেখেন অতীতের যদি অভিজ্ঞতায় আমি করি, নির্বাচনে যারা জয়ী হয় তারা পরপরই স্থানীয় সরকারের সব নির্বাচন দিতে চায়, যে জাতীয় নির্বাচনের বিজয় তো বলেছে ঈদের পরেই নির্বাচন দিতে চায় তারা। তাহলে আপনি এটা করে তো এটা মানে ক্ষতি হলো কেন? কেন আপনার সম্পর্কে একটা মানে একটা মিশ্র ধারণা হয়ে গেল, সন্দেহ তৈরি হলো যে আপনি প্রশাসক, এটা তো অনির্বাচিত সরকাররা দেয় বা স্বৈরাচারী শাসকরা দেয়, আপনি কেন দেবেন? যেভাবে চলছিল আপনি উইদিন 1 মান্থের মধ্যে দিয়ে দেন, তাহলে 1-1.5 মাসের মধ্যে দিয়ে দেন। কারণ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন করে ফেলছে, সে তো এমন না যে তাকে নতুন করে শিখতে হবে। এটা হলো কি জনগণের মধ্যে একটা তৈরি হয়, একটা ধোঁয়াশা তৈরি হয়। অনেকে মনে করে এইগুলি চালাকি। যেমন ধরেন আপনি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা দেখেন। আচ্ছা, তার আগে আমি বলি, ভিসি নিয়োগের ক্ষেত্রে আমরা তো পরিবর্তন দেখলাম না। সেই 15 বছরের ওই ধারাবাহিকতাই তো দলীয় শিক্ষকদেরকে আপনি ভিসি করলেন, এখানেও তো কোনো পরিবর্তন আমরা দেখছি না। তাহলে এই সিদ্ধান্তগুলো কিভাবে হচ্ছে, কেমনে হচ্ছে, কেন পরিবর্তন আসছে না? অথচ আমরা পরিবর্তনের কিন্তু চিহ্ন দেখলাম। যেমন অসাধারণ আপনার ফ্যামিলি কার্ড, অসাধারণ কৃষক কার্ড, অসাধারণ খাল খনন কর্মসূচি, এগুলি নিয়ে তো কোনো রকম বিতর্ক নেই, কিন্তু একটাই আছে যে এই এত টাকা আসবে কোথা থেকে, তার কোনো উত্তর নেই। কিন্তু পাশাপাশি আপনি জুলাই সনদ নিয়ে যখন কি পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন, আপনি সুনির্দিষ্টভাবে বললেন না যে আপনারা প্রস্তাব উঠান। এটা তো সরকারি দলের দায়িত্ব, আপনি জিতেছেন, আপনি এই টার্মে কি কি আপনার পরিকল্পনা, সংস্কারের 31 দফার সংস্কার বাদ দেন, জুলাই সনদটা আপনি একপাশে রেখে দিয়েও আপনি অন্তত এটা মানে এনশিওর করেন যে আপনার 31 দফার মধ্যে সংস্কারের মধ্যে আপনি এই বছরে কয়টা করবেন, এর পরের বছর কয়টা করবেন, সেইভাবে আপনি কবে কবে কোন কোন সেশনে
কোনটা অগ্রাধিকার ভিত্তিতে আপনি প্রস্তাবটা তুলবেন, এই বিষয়গুলো পরিষ্কার না করে আপনি যদি একটা মানে কাউন্টার দেন যে এই তো দ্বিতীয় শপথ অসাংবিধানিক, সংবিধান সংস্কার কমিশন তো বাস্তবে নেই, এই কথা বললে মনে হয় যে না আপনি পাশ কাটায় যাচ্ছেন জুলাই সনদ থেকে। তাহলে এই বিতর্কের তো দরকার ছিল না। 1 মাসে অনেকগুলো সফলতা আছে, বিশেষ করে তারেক রহমানের যে প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্বের যে ক্যাপাসিটি, আমি অন্তত কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি। এই যে রাস্তার দুই পাশে পুলিশ উইথড্র করা, প্রোটোকলটা সংক্ষিপ্ত করা, মাত্র 4 জন থাকবে বিদেশ যাত্রার সময়, তারপর সকাল 9টার সময় সচিবালয়ে যে হাজির হচ্ছে, তারপর আবার নিজের এবং তিনি নির্বাচিত হয়ে কিন্তু বিরোধী দলের নেতাদের সবার বাসায় গিয়ে বাসায় গেছে। ভালো, গুড পলিটিক্যাল জেস্টার। তারপরে ছুটির দিনও আপনি অফিস চালান। আসলে যে প্রধানমন্ত্রী হয় বা রাষ্ট্রেরই হয় তার কখনো ছুটি থাকে না। গণমাধ্যমের যখন কোনো ছুটি থাকে না, প্রধানমন্ত্রীরও কোনো ছুটি থাকে না। আপনি আমার সাথে একমত হবেন, আমাদের ভোট দেওয়ার কালির দাগ কিন্তু শুকায়নি, কিন্তু তিনি নির্বাচনে প্রতিশ্রুতি অলরেডি কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছে। এটা বিরাট ব্যাপার কিন্তু। আপনি দেখুন, এই যে একটু আগে আপনিই প্রশংসা করলেন যে ফ্যামিলি কার্ড যে তিনি দিয়েছেন, এটি কিন্তু সরকার গঠনের মাত্র 15-16 দিনের মধ্যে। আমরা কিন্তু আগে দেখেছি কথার ফুলঝুরি থাকতো, প্রতিশ্রুতির বন্যা থাকতো, বাট নির্বাচনটি হয়ে গেলে আবার সবাই ভুলে যেত। বাট এবার কিন্তু একদম ভিন্ন দৃশ্যপট। তো এইগুলিকে অনেকগুলো বিষয় আছে, সেগুলি পরিষ্কার করতে হবে, জানাইতে হবে। ইভেন ফ্যামিলি কার্ডটা, সেই ফ্যামিলি কার্ডটার আপনার প্রথম বছরে আপনি মোট কতজন দেবেন, এই টাকাটা কোথা থেকে আসবে, পরের বছর কত দেবেন, এটার টোটাল চিত্রটা সামনে দিতে হবে। যে টোটাল এত হাজার কোটি টাকা লাগবে, প্রথম পর্যায়ে আমরা ফার্স্ট ইয়ারে আমরা 20 লাখ বা 50 লাখ দেব, তাতে এই টাকাটা এইভাবে আসবে। তিনি 5 বছরে 4 কোটি দিবেন বলেছেন। হ্যাঁ, এই 4 কোটির আমি ব্রেকআপটা চাই। আবার সবাই কিন্তু টাকা পাবে না, মানে কার্ড একটা সব ফ্যামিলিতে থাকবে, মানে আপনার ফ্যামিলি পুরো ডিটেল সেখানে থাকবে, বাট টাকা কিন্তু সবাই। তাহলে তো এটা ডিটেলস তো আমার ভোটার আইডি কার্ডেই আছে। এটাই তিনি না এই জন্য এগুলি হলে হয় কি, ধরেন প্রথম আপনি করলেন, কিন্তু পরে কিন্তু যদি আওলায় যায় তাহলে কিন্তু প্রতিপক্ষ বিরোধীরা কিন্তু কেউ মানে ছাড়বে না। কিন্তু এটা নির্বাচনের আগেও কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে অনেক সমালোচনা আছে। এই জন্য এইগুলিকে পরিষ্কার করতে হবে একদম চিত্রটা। কৃষক কার্ডে আসলে কৃষকরা কি পাবে, স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, নাকি বিনামূল্যে, কি কি কৃষি উপকরণ পাবে, কিভাবে পাবে, কোথার থেকে পাবে, কার কাছে দেবে, পুরো চিত্রটা আমি যাতে এখানে বসে আমি গড়গড় করে বলতে পারি না, তার মধ্যে এইভাবে হবে, এটা নিয়ে বিতর্ক করছেন। তিনি তো কৃষকদের 10,000 টাকা মওকুফ করার কথা, এটা তো খুবই ভালো না। অতীতেও যে হয়নি তা না, কখনো হয়তো 1000 হয়েছে, 2000, 5000, 10,000 হয়েছে, এগুলো তো ভালো। কিন্তু নতুন জিনিসগুলো হচ্ছে এই যে কৃষক কার্ড বা হেলথ কার্ড বা ফ্যামিলি কার্ড, এইগুলোর টাকা আসবে কিভাবে এবং কিভাবে সব মানুষ, কত মানুষ তিনি আসলে কল্যাণ রাষ্ট্রের অবয়ব দিতে চান সীমিত সামর্থ্যের মধ্যে, বাট আপনি বলতে চান যে এগুলো ক্লিয়ার থাকা ভালো। পরিষ্কার চিত্র না হলে কনফিউশন তৈরি হবে, সন্দেহ তৈরি হবে। ওই জন্য অনেকে বলছেন না যে কি বলে, ফ্যামিলি কার্ড দরকার নেই, চাই না, চাই ভালোবাসার কার্ড। অনেকে টিপ্পনি কাটবে। সুতরাং একদম পরিষ্কার ঝরঝরা করতে পারবে যে এই আসলে এই অবস্থা, যদি আমার বাজেটে এই টাকা আসে তাহলে আমি এইটা পারবো, যদি না আসে তাহলে আমি এই পারবো। এই চিত্রটা পরিষ্কার করতে হবে। যেমন পরিষ্কার তিনি নিজের কর্মপদ্ধতিতে করছে যে 4টা গাড়ি, আমরা বুঝলাম যে 4টা গাড়ি থাকবে, পুলিশ 2 পাশে থাকবে না, দেখতে পাচ্ছি না, নেই। 9টায় অফিসে আসতেছেন, সবাই দৌড়াচ্ছে। কিন্তু এবারও ঈদের যাত্রায় যেই দেখেন, তুলনামূলকভাবে শেখ রবিউল তিনি কিন্তু দৌড়াচ্ছেন, কিন্তু মনিটরিংটা হওয়ার কারণে তুলনামূলকভাবে ঈদ যাত্রাটা অনেক স্বাচ্ছন্দ্য হচ্ছে। তো সব মিলায় আমি বলবো যে প্রতিটা পদক্ষেপ যাতে খুব স্বচ্ছ হয়, যাতে এখানে কলা কৌশল না থাকে। কৌশল করার কোনো অবকাশ নেই, কারণ আপনি এখন কৌশল করেন, পর মুহূর্তে যদি সেটা প্রকাশিত হয় তাহলে ক্লিয়ার থাকবেন কোনো এক্স্যাক্টলি সেইভাবে আপনাকে আগাইতে হবে। একদম ওই ছলা কলা কৌশল এগুলি মানুষ এগুলো দরকার নেই আসলে, তাই না? এমনি রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের ধারণা একটু নেগেটিভ হয়ে গেছে। এসব বাদ দিয়ে আমি যতটুকু পারবো বলবো, যতটুকু পারবো না বলবো। যেমন আমার ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা কিন্তু খুব সামান্য ছিল। জি, এত সংস্কার আমার দরকার ছিল না। আমার দরকার ছিল নির্বাচনটা যাতে অন্তত ঠিক হয়। আগে নির্বাচনটা ঠিক হোক, এই নির্বাচনটা প্র্যাকটিস করুক 2-3টা টার্ম, তারপর আস্তে আস্তে অন্যগুলি হবে, দল ঠিক হবে, অনেকগুলো মেরামত করতে হবে, তারপর আপনি রাষ্ট্রকে হাত দেন।
দলটা মানে প্রথমে নির্বাচনটা, দলটা, নির্বাচন স্বচ্ছতা। দেখেন এখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলি, সংস্কারের কথা বলি। সংস্কারের মধ্যে কি এটা এবার ছিল না যে এবার তো শেখ হাসিনার দল ছিল না, তারপরও নির্বাচনটা কি খুব ভালো নির্বাচন হয়েছে? এটা কি আদর্শিক নির্বাচন হয়েছে? হয়নি। কারণ আপনি দেখেন কি পরিমাণ টাকা খরচ হয়েছে, ভোট কেনা বেচা হয়েছে, সেগুলি কিন্তু প্রতিরোধ করা যায়নি। রাজনৈতিক দল এত জুলাই সনদ চায়, কিন্তু তারা ওই টাকা মুক্ত নির্বাচন চায় না, এটা কিন্তু প্রমাণ হয়েছে। নির্বাচনে আগে অনেকে টাকা দিয়েছে, এগুলো কিন্তু একদম গণমাধ্যমে এসেছে। একদম মানে কি জামাত, কেউ বলছে হাদিয়া, কেউ বলতেছে এটা হচ্ছে কি বলবো ঘুষ, তাই না? তা আপনি তো যে কোনো ফর্মেই হোক না কেন, এটা তো নির্বাচনটা কলুষিত হয়ে গেল। আমরা দেখছি না ব্যারিস্টার শাহরিয়ার 1000 টাকা নোট দিচ্ছে, ওই এখন তো দেখি না এই চিত্র। তারপরে সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকা নিয়ে, সেগুলো তো কাগজে আসছে, কাগজের বাইরে অসংখ্য ঘটনা ঘটেছে। তার মানে আমরা নির্বাচনটাও ভালো করতে পারিনি, সেই স্বৈরাচার মুক্ত পরিবেশ বা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটায়ও আমরা নিজেরা নির্বাচন করছি, সেটাও আমি ভালো করতে পারলাম না। তাহলে আপনি কিভাবে ভালো সংস্কার করবেন? আগে নির্বাচনগুলোর চেয়ে একটু কম প্রশ্ন উঠেছে এবারের নির্বাচনটি নিয়ে। সেটা তো আপনার সেই প্রবল প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল না বলে, সেই জন্য তুলনামূলকভাবে কম। দেখেন না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেও আপনি কিন্তু নির্বাচনটা হজম করতেছেন, আপনি বিরোধী দলের নেতা হচ্ছেন। এনসিপি বলছিল যে তারা নির্বাচনের পর, এটা শুধুমাত্র নির্বাচনের পর তারা তাদের অবস্থানে যাবে, কিন্তু চিফ হুইপের পদ নিয়ে তো 5 বছরই তো জন্য যুক্ত হয়ে গেল এনসিপি জামাতের সাথে, কথা তো থাকছে না, মিলছে না। তা আপনি জুলাই সনদের মতন এরকম একটা রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র সংস্কার করবেন, এত আমূল পরিবর্তন করবেন, কিন্তু আপনাকে যখন যে কাজটা করতে দেওয়া হচ্ছে, নির্বাচনটা করতে দেওয়া হলো, আপনি নির্বাচনটা ভালোভাবে করেননি। আপনি নির্বাচনের আগে যে কথা বলছেন সেই কথার সাথে বাস্তবে মিল পাওয়া যাচ্ছে না। তো এইটা বৈপরীত্য, তো এটা তো মুশকিল। সরকার তারপরে আরেকটা দেখেন আপনি, আজকেই একটা খুব বিব্রতকর অবস্থা, চীনা দূতাবাস বলতেছে এটা আমাদের ছিল, এটা জামাতের সাথে যৌথ না। জামাত বলতেছে তাদের সাথে যৌথভাবে নাকি তারা ঈদ উপহার বা খাদ্য বিতরণ করছে। এই ধরনের বলা তো ঠিক না, আমার মনে হয়। এটা একটা বন্ধু রাষ্ট্র আমাদের, তাদেরকে তো একটা করা হয়েছে, কারণ একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক থাকে, একটা রাষ্ট্রের সাথে একটা দলের এই চীন কিন্তু আলাদা বিবৃতি দিয়েছে পরে, বাধ্য হয়েছে যখন নাকি তারা বলছে যে এটা যৌথভাবে খাদ্য বিতরণ করা হয়েছে। তাহলে তাদের জন্য অপ্রস্তুত না, ক্ষমতায় আছে বিএনপি সরকার, আর জামাত বলতেছে তাদের সাথে জয়েন্টলি তারা করছে। এটা তো একটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে গেছে আর কি, সংকট তৈরি করছে। তো এই ধরনের আচরণগুলো আমরা করতেছি। তো তার মানেটা কি? তার মানে আমি আসলে রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব, আমার দায়িত্ব কি, কর্তব্য কি, সেগুলো আমি জানি না ঠিক মতন। কিন্তু আমি একটা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে আমি চিৎকার করতেছি। তার মৌলিক কিছু বিষয় আগেই আমাকে অ্যাডপ্ট করতে হবে, যে আমি নির্বাচনটা ভালো নির্বাচন করব, আদর্শিক নির্বাচন করব, ফ্রি ফেয়ার নির্বাচন করব। সেটাই আমি এস্টাবলিশ করতে পারলাম না। ওটা যতক্ষণ আপনার এস্টাবলিশ না হবে, আপনি কোনো রকম সংস্কার, কোনো রকম কোনো কিছু বাস্তবায়ন। প্রধানমন্ত্রীর কথায় সব কিছু চলবে, এটা কি গণতন্ত্রের জন্য ক্ষতিকর কিছু? প্রধানমন্ত্রী তো স্পোকসম্যান সরকারের এবং মূল নির্বাহী, সুতরাং এইটা মন্ত্রিসভার বা জ্যেষ্ঠ নেতাদের, মন্ত্রীদের বক্তব্যের আলোচনার ভিত্তিতে তিনি যখন বলছেন, আমরা হয়তো মনে করছি তিনি বলছেন, এটা তার বিষয়। কিন্তু এই সিদ্ধান্তটা কিভাবে হলো, তার পেছনে তো দল জড়িত থাকতে পারে, সরকার জড়িত থাকতে পারে, আমরা তো জানি না। সুতরাং আমার মনে হয় না যে এইভাবে বলা ঠিক হবে যে প্রধানমন্ত্রী নিজের সিদ্ধান্ত নেবেন। অবশ্যই প্রধানমন্ত্রী 10 জনের কথা শুনে তিনি একটা সিদ্ধান্ত নেবেন, এটাই হয় গণতন্ত্রে। কারণ আমরা যুদ্ধে তো দেখলাম যে ট্রাম্প তো যুদ্ধ চাপায় দিয়ে পরে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে বলল যে হ্যাঁ ঠিক আছে, সে পাশ করে গেল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা ন্যায়সঙ্গত। তো সুতরাং এইগুলি আমার মনে হয় না মূল ক্রিটিসিজমের জায়গা। বিষয়টা হলো যে সরকার সুশাসন দিতে পারছে কিনা, সরকার দলীয় মুক্তভাবে, যেমন ধরেন 7টা ভিসির মধ্যে আমরা যদি অন্তত দেখতাম যে 2-3টা ভিসি একদম তাদের দলের ছাপ নাই, আপনি ইয়াহিয়াকে রেখে দিতে পারতেন চট্টগ্রাম ইউনিভার্সিটি,
তার দলীয় ছাপ নেই, একদম সুদা শিক্ষাবিদ একজন, তাকেও আপনি বাদ দিয়ে যেখানে দিচ্ছেন সেই জায়গায় আবার সংসদে হচ্ছে ছাত্র শিবির সবগুলোতে, আর আপনি ভিসি দিচ্ছেন সব দলীয়, তাহলে সেখানে কি একটা কনফ্লিক্টিং একটা পরিস্থিতি তৈরি তাহলে কি শিবিরের হবে কিনা? মন মতো ভেসে দিবে? আপনি কি না, বলতে চান? শিবিরের মতো না। আপনি এমন একটা ভিসি দেবেন যে ভিসি যোগ্য দক্ষ সেরা মানুষটাকে আপনি দেবেন। তো এদেরকে আমরা যোগ্য কেন মনে করছেন? তারা তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে, কিন্তু আপনি ওই যে আপনার পিছনে ছাপ, মানে আমি বলতে পারছি না যে অতীতে দলীয় শিক্ষকদেরকে ভিসি করা হয়েছে, এবার দলীয় শিক্ষকদেরকে ভিসি করা হয়নি, এই কথাটা আমি বলতে পারছি না। যদি বলতে পারতাম আমি খুশি হতাম। সরকার বলুক যে না সেইভাবে হয়নি, এরা দলমুক্ত, কিন্তু আমরা তো দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে ছবিও মানে দেখছি যারা স্লোগান দিচ্ছে তাদেরকে এখন ভিসি করা হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের রাস্তা কি আসলে? আমি হতাশ না, এক মাসে যে সব কিছু এলোমেলো হয়ে গেল, মানে আরও বড় পরিসরে যখন কি কাজ করবে নিশ্চয়ই পরিবর্তনগুলি হবে। এই আমাদের এই আলোচনা সমালোচনাগুলো নিশ্চয়ই সরকারের কানে যাবে, তারাও রিয়েলাইজ করবে যে না এইভাবে না, বরং সিনেট নির্বাচন যেভাবে আগে করতো, 3 জন প্যানেল করতো, সেভাবে হওয়া উচিত। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো আমরা হঠাৎ করে একটা চরম দলীয় অবস্থান থেকে বের হয়ে আমরা রাতারাতি আবার একদম গণতান্ত্রিকভাবে এগোতে পারবো এটা বিশ্বাস করি না, কিন্তু চেষ্টাটা থাকতে হবে। যদি চেষ্টা না থেকে আমি যদি হুবহু শেখ হাসিনার শাসনটাকে অনুকরণ করি তাহলে ক্ষতি হবে। তো এক মাসে 1 দিন আজকে বয়স, তা এখানে বিভিন্ন ইন্ডিকেশনগুলো আমরা তুললাম, কিন্তু আমরা বলতে পারবো না কোনোটাই যে না এটার মধ্য দিয়ে তো একদম শেষ হয়ে গেল। কিন্তু মানে প্রবণতাগুলো খারাপ বা এগুলি সিগন্যাল ভালো দিচ্ছে না সেই জায়গাগুলো আমরা মেনশন করছি, যেগুলি ভালো সিগন্যাল পাচ্ছি সেগুলি বলছি, খারাপ সিগন্যালগুলো আপনি যেটা বললেন যে ভালো সিগন্যাল যেটি পার্সেন্ট বলছেন, বাট সরকার ভালোই বলেছেন 1 মাসে যতটুকু চালিয়েছে। আগামী দিনে সরকারের কি প্রায়োরিটি হওয়া উচিত? কারণ আমরা দেখেছি 15.5 বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান শেষ করে ফেলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে ফেলা হয়েছে। সরকারের কি প্রায়োরিটি হওয়া উচিত, কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত হলো ইকোনমির উপরে আর আইন শৃঙ্খলার উপরে সবচেয়ে জোর দিতে হবে। ইকোনমির ক্ষেত্রে যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে সমালোচনাটা, এটা যেন সকল অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে না হয়। এখান থেকে খুঁজতে হবে যোগ্য দক্ষ মানুষগুলোকে, এই খোঁজাটা খুব জরুরি। তারপরে এই ব্যাংকিং খাতটাকে ধ্বংসের একদম উপক্রম, সেই জায়গা থেকে বাঁচাতে হবে। কীভাবে বাঁচাতে হবে সেই জন্য পলিসি করতে হবে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে কোনোভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে এগোনো ঠিক হবে না। আইন শৃঙ্খলাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একদম দলমত নির্বিশেষে সারা বছর ব্যাপী দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে এবং চাঁদাবাজ, তারপরে অপরাধী, কিলার, এদেরকে ক্রমেই শূন্যে নিয়ে আসতে হবে। এই কার্যক্রমটা খুবই জোরালো করতে হবে, মানুষ যাতে ভরসা পায় যে না আমি কি বলে মানে বেঁচে থাকার যে একটা গ্যারান্টি, তার ভয়কে মুক্ত করা, এই জায়গাগুলো এনশিওর করার জন্য আগামী 2-3 মাসের মধ্যে সরকারকে একটা মানে সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে মানুষ ওইটা দেখে আস্থা পায়। এমন কথা কিন্তু প্রচার আছে যে মাননীয় প্রধানমন্ত্রী সব মন্ত্রীকে 180 দিন সময় দিয়েছেন, এর মধ্যে তোমরা পারফরমেন্স দেখাও, তার পারফরমেন্স ডিপেন্ড করবে যে এরা আরও মন্ত্রী থাকবে কি। যেমন দেখেন এর মধ্যেই কিন্তু একটা ভালো সাফল্য আছে, ওই জঙ্গলপুর সম্মত চট্টগ্রামে সীতাকুণ্ডে, সেই জায়গাটা কিন্তু সরকার প্রশাসনের জঙ্গল সালিমপুর বোধহয়, সালিমপুর, হ্যাঁ কি জঙ্গল সালিমপুর না কি জানি, ওই জায়গাটা কিন্তু একদম মানে কেউ নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এইটাই হচ্ছে দৃষ্টান্ত। এইভাবে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করলে আপনি সব তো একেবারে সম্ভব নয় কোনোভাবে, কিন্তু দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে অপরাধী যারা, তাদের রক্তের মধ্যে একটা ভয়ের স্রোত বয়ে যায়, ঠান্ডা স্রোত যেটা বলে, সেই পরিস্থিতিটা আপনাকে দিয়ে করবে। আমি দুর্নীতি করলে আমাকে এর খেসারত দিতে হবে এবং যে কোনো মুহূর্তে আমাকে
মানে আমি ক্যাপচার্ড হব, এইরকম পর্যায়ে নিয়ে আসতে হবে প্রশাসনে সকল ক্ষেত্রে, যাতে দুর্নীতিবাজদের একদম নিয়ন্ত্রণে রাখা। প্রশাসনের রদবদল হচ্ছে, আপনি তো সচিবালয় বিটও করেছেন দীর্ঘদিন, এটি কিভাবে দেখছেন? প্রশাসনের রদবদলের এখনকার চিত্র আমি জানি না, জি, মানে আমরা বেশ গ্যাপ হয়েছে, কিন্তু আবারও ওই একই কথা বলবো, এই রদবদলের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে যাতে যোগ্যতা এবং দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়, এখানে কোনোভাবেই যাতে, কারণ যখনই একটা গভর্নমেন্ট আসে দেখবেন যে ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে না, সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধু তদবির আর তদবির। এই তদবিরগুলো কিন্তু ভালো না। যোগ্য দক্ষ লোক কিন্তু আপনার পিছনে ছুটবে না, না সেটাই। তারা কিন্তু দূরে থাকবে। আপনার ওই দূরের লোকগুলিকে খুঁজে বের করতে হবে, যেগুলি আপনার কাছাকাছি আসছে, আপনি সাথে সাথে মনে করলেন যে এরা আপনার লোক এবং খুব যোগ্য দক্ষ লোক, এটা মনে করার কোনো কারণ নেই। এই ব্যাপারটায় সরকারকে আলাপ আলোচনা করে তাকে একটা নীতিমালায় সেট করে আগাইতে হবে। সব জায়গায় দলীয় লোক ভালো ফল দেয় না, কারণ এই দলীয় লোকদের মধ্যে একটা বড় অংশ থাকে, তারা মতলববাজ, তারা দুর্নীতিবাজ, তারা সুবিধাবাদী। সুতরাং এই জায়গায় কতটা আপনি চেক অ্যান্ড ব্যালেন্স করে, কতটা আপনি নির্ভুল করতে পারবেন, ভালো করতে পারবেন, তার উপর নির্ভর করবে সরকারের সফলতা। সরকার কিন্তু একটি বড় ক্ষেত্রে সফলতা দেখিয়েছে, যে আমাদের ঈদ যাত্রা, ভোগান্তিপূর্ণ ঈদ যাত্রা, এবারে কিন্তু এরকম ভোগান্তি হচ্ছে না। আজকে আমি সকালে অনেকগুলো পত্রিকা পড়লাম, সবাই লিখছে মোটামুটি স্বস্তির ঈদ যাত্রা, এবং সরকার একটি দিন ছুটি বাড়িয়ে দিয়েছে। এবারের চিত্রটা একদিক দিয়ে দুইটা দিক আছে। একটা হলো যে ছুটি একটু লম্বা ছুটি, শুক্র শনি সুবিধা, কিন্তু জ্বালানি সংকটের কারণে পরিবহন মালিক শ্রমিকরা তারা ভোগান্তির মধ্যে পড়ছে। তারা সারা রাত ধরে পেট্রোল পাম্পে অপেক্ষা করে তেল নিয়ে তারপরে যাত্রীদেরকে নিতে হয়েছে। এইটা তাদের উপরে অতিরিক্ত চাপ পড়ছে। এটা ছাড়া খুব একটা ভোগান্তি নেই, কিন্তু এই ভোগান্তিটা কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের সময়ও ছিল না, শেখ হাসিনার সরকারের শেষ দিকেও ছিল না। তার মানে একটা পোর্শন কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার করা হয়েছে, কিন্তু যে জায়গায় হাসিনা সরকার পারেনি, অন্তর্বর্তী সরকার পারেনি, এখনও আমরা পারলাম না, সেটা হলো জয়দেবপুর থেকে শুরু করে সিলেটের পথ, ওই পথটা কিন্তু আমরা স্মুথ করতে পারিনি এখনও পর্যন্ত। সুতরাং এই সরকারের হয়তো এটাও একটা চ্যালেঞ্জ থাকবে, যে ঢাকা সিলেট সড়ক পথটাকে সত্যিকার অর্থে ঢাকা চট্টগ্রাম বা ঢাকা খুলনা এখন যেটা স্মুথ হয়েছে, এই পর্যায়ে নিতে হবে। এই সরকার আরেকটি ডিসিশন আপনি দেখেছেন, যে স্কুলে ভর্তি হতে আগে লটারিতে হতো, এখন বলেছে যে পরীক্ষা দিয়ে হবে। যে ক্লাস 1-এ যে ছেলেটি বা যে বাচ্চাটি পড়ে বা ভর্তি হতে চায়, তার কি মেধা আগে পরীক্ষা করার সুযোগ আছে? এটিকে আপনি কীভাবে দেখেন? এইটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ আবার কিন্তু সে কোচিংয়ের প্রবণতা শুরু হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, জি, কোচিং সিস্টেম, এটা কোনটা ভালো হয় আমার মনে হয় এটা শিক্ষাবিদদের আরও একটু সবার সাথে আলাপ আলোচনা করে মন্ত্রী এটা সিদ্ধান্ত নিলে ভালো হতো। এই বিষয়ে সিস্টেমটা কী হওয়া উচিত, এটা সেরা শিক্ষাবিদদের নিয়ে একটা কমিশন করে তাদেরকে 1 মাস সময় দিয়ে ওই রিপোর্টের আলোকে করলে ভালো হতো। আপনি চটজলদি কিন্তু মানে সিদ্ধান্ত নিয়ে কিন্তু মনে করার কোনো কারণ নাই যে এটা খুব সেরা জিনিস হলো। এটার আবার অন্য উল্টা সাইডও আছে, সেই সাইডগুলো আপনাকে বিবেচনা করতে হবে। খুব ভালো একটা ডিসিশন। আপনি জানেন যে হঠাৎ আমরা শুনলাম যে স্কুলে যে গভর্নিং বডি, সেটিতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। এরপরে দেখলাম যে ব্যাপক সমালোচনা হচ্ছে। পরে আবার দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আবার বলেছেন যে গ্রাজুয়েশন ছাড়া কেউ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবে না। না, এটা তো ভালোই, কারণ আপনার টাকার জোরে মানে মূর্খরা শিক্ষা প্রতিষ্ঠানের তারা কর্তৃত্ব করবে, এটা তো হতে পারে না। এটা টাকার জোরে যে রাজনৈতিক প্রভাব, হ্যাঁ, তো দুইটা জিনিসই লাগবে। একটা হলো টাকার জোরে করা যাবে না, শিক্ষিত মানুষকে ঢুকাইতে হবে, এবং একই সঙ্গে ওইটাই যে এখানেও দলীয় প্রভাব মুক্ত থাকতে হবে। আগামী দিনে বাংলাদেশে আমরা কেমন চাই, আপনি কি প্রত্যাশা করেন? আমি মনে করি যে তারেক রহমান যে বৈপ্লবিক একটা যুগান্তকারী, তার যে ডাইনামিক নেতৃত্বে তিনি শুরু করছেন নির্বাচনের সময় থেকেই, তার যে পাবলিক পার্টিসিপেশন, সবাইকে নিয়ে চলা এবং মানুষের সঙ্গে মেশা,
এই নতুনত্বর এই ধারাটা বেগবান করতে হবে। কোনোভাবেই আমরা এমন কোনো সমালোচনা আমরা দেখতে চাই না যেটা বিগত সরকারের খারাপ যে দিকগুলোর সাথে যাতে আমরা তুলনা করতে পারি। এই জায়গা থেকে মুক্ত যত হইতে পারবে সরকারের সফলতা তত বেশি বাড়বে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনাকে আবার ধন্যবাদ আমাদের স্টুডিও আসার জন্য।